স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম। সবাই যদি এক একজন করে সালাম দেন তাহলে তো আমি সালামের অবস্থা খারাপ। চট্টগ্রাম থেকে বলছিলাম স্যার। ভালো আছেন স্যার আপনি? জি জি ভালো ভালো। হ্যাঁ 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 হ্যাঁ। স্যার বইয়ের ব্যাপারে তো এখানে তো ইয়ে আছে, আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে বই তো আমাদেরকে বলে না, এমনি লিস্ট একটা দিছে আর কি। ওই লিস্ট অনুযায়ী একটা লাইব্রেরি থেকে এই বই পাইছি, এটা বাংলা সাহিত্য ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোর্স নম্বর কোর্স কো 503। এই বইটা আমি নিছি আর কি। এটা পড়লে হবে নাকি আরো বই নিতে হবে স্যার? এই বইটা একটু দেখলে। বুঝি নাই, আমার বলেন ছবিটা দেখাচ্ছে কোন ছবি আমি দেখবো তো। বই এটা নিছি আপনার 503। এই বইটা পড়লে হবে নাকি আরো বই নিতে হবে? এই বই কোথায় পেয়েছেন? এটা লাইব্রেরি থেকে স্যার। এই একটা লাইব্রেরি এখানে আমাদের তো বাংলা ভাষা ও সাহিত্য। এই বই তো আমার এই কোর্সের জন্য না। অধ্যাপক রুমেল শিকদার প্রাচীন ও মধ্যযুগের ভিতরে পৃষ্ঠা লেখা আছে। এটা অন্য কোর্সের জন্য প্রযোজ্য, আমার কোর্সের জন্য নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই কোর্সের জন্য বইয়ের একটা দিলে আমরা একটু বইটা নিতাম আর কি স্যার। বই এটা দিয়েছে একটা, আপনাদেরকে বই একটা দিয়েছি, পেয়েছেন? জি জি একটা দেখছি আর কি, ওইটা আর কি। হ্যাঁ ওইটা হলো আমার কোর্সের মাত্র 3টা বই। আচ্ছা ওইটা নিতে হবে। হ্যাঁ মাত্র 3টা বই গ্রুপে। আমার এই কোর্সের জন্য আলাদা একটা গ্রুপ আছে। নীলা কোথায়? নীলা না কে ফোন করেছিল না? আপনাদের সিআর কোথায় পাবেন? আমাদের এখানে তো আমাদের এখানে চট্টগ্রামের মধ্যে আন্দরকিল্লা যেটা বড় মার্কেট, ওখানে বইগুলো পাওয়া যাচ্ছে না। আমি পুজোতে গেছি, এখন এগুলো পাওয়া যাবে কোথায়? হেলাল তালুকদার এখনই বইয়ের কথা বলেন না, চুপ থাকেন, একটু কথাবার্তা বলি তারপর কি বই। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। পড়তে ইচ্ছা করছে? কত বই পড়বেন? আপনার বই আপনাকে আপনার কোনো মার্কেটে যাওয়া লাগবে না, কোনো দোকানে যাওয়া লাগবে না, আমি এখান থেকে আপনাকে বই দিয়ে আপনার পেট ভরিয়ে দেবো। হ্যাঁ ধন্যবাদ। যে বলে না যে প্রচুর বই আমি আপনাকে দেব, আপনার কোথাও যেতে হবে না এবং বিনা পয়সায় দেব, বুঝতে পেরেছেন? জি স্যার জি। হ্যাঁ একেবারে প্রথমেই এত পড়াশোনার ইয়ে হলে তো অবস্থা খারাপ। না স্যার মাত্র আসলাম। হ্যাঁ সবাই মিউট করে রাখেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই মিউট করেন। ওই যে আপনাদের ক্লাস রিপ্রেজেন্টেটিভ কে আছে? দুইজন কে কে? আমি মোহাম্মদ সোহেল ও নীলা দাস। হ্যাঁ নীলা দাস দেখলাম স্যার। ক্যামেরা অন করেন সবাই, সবাই ক্যামেরা অন করেন। আর মিউট করেন সবাই, সবাই মিউট করেন। হ্যাঁ সবাই মিউট করেন। আমি সবাইকেই আপনার সুযোগ দেব। হ্যাঁ আসসালামু আলাইকুম।
চলে যাস বাড়ছে চালে বাড়তে আপনি ওই লিঙ্কে ক্লিক করেন, ভালো ইন্টারনেট আছে এরকম একটা জায়গায় ওই লিঙ্কে ক্লিক করেন, আপনি ঢুকতে পারবেন, আপনার কোনো কিছু লাগবে না। হ্যাঁ, ওকে ওকে। আপনার দু একজন তো ঢুকতে পারছে না, কারণ কি? 46। অন্যান্য ক্লাসে কতজন ছিল সংখ্যা? মিউট করার জন্য বলতে পারি। আচ্ছা, নীলা নীলা কোথায়? নীলা কোথায়? আর একজনকে? জি স্যার, এই সোহেল এবং নীলাবাদে সবাই মিউট করবেন, সবাই। এবং এই দুইজন কখনোই আনমিউট করবেন না। ওকে স্যার, বুঝেছেন? নীলা এবং সোহেল আজকে সবসময় আপনি আপনার আনমিউট থাকবেন। কি শরীফা ইসলাম, আপনি মিউট করেন না কেন? সীতালাল দাস মিউট করেন নাই? আকরাম হোসেন করেন নাই? আর এত পিস পিস করে কি কথা বলছেন আমি তো বুঝলাম না। হ্যাঁ, শাহিদা না, সেই ফিস ফিস আওয়াজই যাচ্ছে না। তো কথা বলে কাজ হয়। আচ্ছা, আশরাফ আলী, আপনি কি মিউট করতে জানেন না? আলী হোসেন, আর সোহেল এবং নীলার এখানে কি কোনো সাউন্ড আসছে এখান থেকে? স্যার এই যে আমি এখানে। আপনি চিনতে পেরেছি, আপনাদের ওখান থেকে কোনো অন্য কোনো সাউন্ড আসছে কিনা? না স্যার, আপনাদের তো আনমিউট করা, তাই না? আচ্ছা, প্রথমত আপনাদের সিলেবাসটা একটু বলি। আমি আর অন্যান্য সময় পরিচয় টরিচয় দিয়ে অন্যান্য কথাবার্তা বলবো। হ্যাঁ, আপনারা কি সিলেবাসটা পেয়েছেন নাকি পান নাই? হ্যাঁ, সিলেবাস কি আপনারা পেয়েছেন? জি স্যার, পিডিএফ দিয়েছেন, ওগুলো আমরা পেয়েছি। সিলেবাস 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 পাওয়া হয়েছে স্যার। আসসালামু আলাইকুম স্যার, পিডিএফ পেয়েছি। চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, মধ্যযুগের গীতি কবিতা। কে বলছেন? স্যার আমি চট্টগ্রাম থেকে মারিয়াম চৌধুরী। আপনাকে তো বলতে বলি নাই। হ্যাঁ, আমি দুইজনকে বলেছি কি জন্য, যে নীলা এবং সোহেল। হ্যাঁ, এরা দুইজন কথা বলবে। আপনাদের কথা বলতে গেলে আপনারা হ্যান্ড রেইজ করবেন, তারপর আপনাদের যার যার কথা বলতে ইচ্ছা হয়, এবং প্রত্যেকটা ক্লাসের শেষে প্রথমে মাঝখানে আপনাদেরকে কথা বলার সুযোগ দেব। আপনাদের যদি কোনো কথা বলতে ইচ্ছা হয় ওই লিখে রাখবেন, আমি এই কথাটা আমার বলতে ইচ্ছে হচ্ছে। হ্যাঁ, আপনাকে যখন আমি সময় দেব তখন আপনি ওই ইচ্ছা পূরণ করবেন, ঠিক আছে? ওকে, আমি আপনাদেরকে একটু শেয়ার স্ক্রিনে আপনারা কি পেয়েছেন? দেখছেন? জি স্যার, হ্যাঁ এটা পেয়েছি। এই যে মধ্যযুগের, এই যে বাংলা 503 প্রাচীন এবং মধ্যযুগের কবিতা। আচ্ছা, এখানে কি কি আছে দেখেন। এইটা হচ্ছে আমাদের সূচি, এইটুকুন হলো আমাদের সিলেবাস। আপনার যার যার দরকার শেষে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন। এই যে এটা কি জন্য ফিস ফিস করে আওয়াজ হচ্ছে আমি বুঝে উঠতে পারছি না। হ্যাঁ,
আচ্ছা, নীলা আর সোহেলের কাছে কিনা? স্যার না স্যার, আমার এখানে শব্দ হচ্ছে না। আচ্ছা, এই যে দেখেন আমাদের 3টা পার্ট, হ্যাঁ, এইটু কোন হচ্ছে চর্যাপদ, এটা হচ্ছে চর্যাপদ, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে একটা, এই হচ্ছে আমাদের সিলেবাস, ঠিক আছে। কি কি আছে? চর্যাপদ, মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত বুদ্ধিস্ট মিস্টিক সংস, নির্বাচিত পদ হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10 পর্যন্ত সিরিয়াল। এরপরে আছে 13 18 26 28 33, হ্যাঁ, এই কটা হলো চর্যাপদের আমাদের পদ, এইগুলো আমাদের সিলেবাস। তার মানে চর্যাপদ নামক একটা বই, এই বইটি আমাদের সিলেবাস। এই বইয়ে যা যা আছে, এই বইয়ের মধ্যে অনেকগুলো পদ আছে, 50টা, তার মধ্যে সবগুলো আমাদের সিলেবাস। তার মানে এই 10 11 12 13 14 15টা চর্যাপদ ছোট্ট একটা বই, চটি একটা বই, যে বইটি এই যে কি নাম এটার? চর্যাগীতিকা। কে বললেন? হ্যাঁ বলেন, কে বললেন? চর্যাগীতিকা। নাম কি? আপনার নাম কি? সুফিয়া আক্তার। সুফিয়া আক্তারের বলার কথা না, সোহেল এবং নীলা বলবে, ঠিক আছে। আচ্ছা, তো এইটার নাম হচ্ছে চর্যাগীতিকা। তো এরকম এই একটা বই, এর ভিতরে 50টা পদ আছে। এই 50টা পদের মধ্যে মাত্র 15টি পদ হচ্ছে আমাদের পাঠ্য সিলেবাসের। তার মানে একটা বইয়েরও 3 ভাগের 1 ভাগেরও কম আমাদের সিলেবাস। আচ্ছা, দ্বিতীয় বইটা হলো শ্রীকৃষ্ণ কীর্তন, হ্যাঁ, শ্রীকৃষ্ণ কীর্তন, এটা একটা বই। আমি বইটা আপনাদের দেখাই। বইটা গেল, বইটা আনতে পারি না, যাই হোক। এই যে শ্রীকৃষ্ণ কীর্তন, হ্যাঁ, এখানে কয়টা স্বর্গ আছে? জন্ম, তাম্বুল, দান, যমুনা, বৃন্দাবন, হার, পান, বংশী, রাধা, না 13টা। এই যে শ্রীকৃষ্ণ কীর্তন বসন্ত রঞ্জন রায় বীরবল্লভ সম্পাদিত একটি বই। আমি কিন্তু ওই যার ওখান থেকে একটা সাউন্ড আসছে, আমি একটা আইডেন্টিফাই করবো খুব তাড়াতাড়ি, আমি যেহেতু শেয়ারে আছি, সুতরাং তার অবস্থা কিন্তু খারাপ হবে। আচ্ছা, বলছি শ্রীকৃষ্ণ কীর্তন, এই যে মাঝখানের লাইনটা, হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম। স্যার কথা বলেন না কেন? স্যার আপনি সোহেল এবং নীলা দুইজনকে মিউট করে দেন স্যার, না হয় আপনার ক্লাসে সম্পূর্ণ ডিস্টার্ব হবে স্যার। আপনি দয়া করে ওনাদেরকেও মিউট করে দেন স্যার, কথা একসাথে শেষে বলিয়েন স্যার। কারণটা কি? ওদের দুইজন থেকে কি সাউন্ড আসছে? সাউন্ড না হলেও একটা সাউন্ড আসে স্যার, ভিডিওতে সাউন্ড না হলে একটা সাউন্ড হয় স্যার, এই জন্য ওনাদেরকেও আপনি মিউট করে দেন স্যার প্লিজ। নীলা আর সোহেল মিউট হন তো, দেখি এই সাউন্ডটা কোত্থেকে আসে। ও মা, তা গন্ডগোল তো আপনাদের দুজনের মধ্যেই, হ্যাঁ? স্যার আমাদের মধ্যে না আর কি, 2-3 জন একটা যদি ওপেন থাকে তাহলে সমস্যাটা হচ্ছে। দুইজনের স্যার এমনি ভিডিওতেও কোনো সাউন্ড না থাকলেও অটো ভাবে একটা সাউন্ড হয় স্যার, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি স্যার। হয় না
আচ্ছা নীলা আপনি শুধু ইয়ে করেন, আপনারটা শুধু ওপেন রাখেন। আমার তো আমি কথা বলছি, আপনারা শুনছেন কিনা এটা তো আমাকে জানতে হবে। আপনার কাজ শুধু হ্যাঁ ও বলা। আচ্ছা স্যার। আমি যে প্রশ্ন করব সবার পক্ষ থেকে আপনি উত্তর দেবেন, না বললে না, হ্যাঁ বললে হ্যাঁ। আচ্ছা কোথায় আবার? উজ্জ্বল লাগবে উজ্জ্বল। হ্যাঁ কে রেকর্ডিং করতে চাচ্ছে কে? হ্যাঁ দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা এই যে শ্রীকৃষ্ণ কীর্তন বসন্ত রঞ্জন রায়ের আমাদের পাঠ্য কি? হলো এই যে বংশী খণ্ড এবং বিরাহ খণ্ড। জি স্যার। এই দুইটা মোট খণ্ড আছে কয়টা জানেন? 13টা। এই বইয়ে শ্রীকৃষ্ণ কীর্তন এই বইয়ের খণ্ড আছে মোট 13টা খণ্ড। 13টা খণ্ডের মধ্যে আমাদের পাঠ্য হলো মাত্র 2টা খণ্ড। ওকে, তাহলে চর্যাপদে মোট 50টা পদের মধ্যে আমাদের পাঠ্য হলো মাত্র 15টা। আর শ্রীকৃষ্ণ কীর্তন এই গ্রন্থের মোট 13টা খণ্ড আছে। এই 13টা খণ্ডের মধ্যে আমাদের পাঠ্য হলো মাত্র 2টা খণ্ড, শেষ 2টা খণ্ড বংশী এবং রাধা বিরহ, এই 2টা খণ্ড। আর একটা বই হলো মধ্যযুগের বাংলা গীতি কবিতা। হ্যাঁ, মধ্যযুগের বাংলা গীতি কবিতা, এই যে এইটা, এইটার মধ্যে অসংখ্য পদ আছে, শতে শতে। তার মধ্যে আমাদের পাঠ্য মাত্র এই নির্বাচিত পদ, এই যে এই কয়টা। বুঝে গেছে? তার মানে আমাদের সিলেবাস খুবই কম। এখন সিলেবাস বুঝেছেন কিনা সবাই? আমাদের সিলেবাসটা এই যে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন এবং মধ্যযুগের বাংলা গীতি কবিতা, এই 3টা হচ্ছে আমাদের বইয়ের পাঠ্য। এই 3টার মধ্যেও পুরো বইটা পাঠ্য না, 3 ভাগের 1 ভাগ, 13 ভাগের 2 ভাগ, এরকম মাত্র। আচ্ছা, তার মানে আমরা একেবারে টু দা পয়েন্টে ভেতরে ঢুকবো একেবারে। আমরা চর্যাপদ দিয়ে শুরু করবো। চর্যাপদ এটা হলো আমাদের প্রথম পাঠ্য। এটা আমি আপনাদের দিয়ে দিয়েছি বইটা, বুঝা গেছে? কারোর যদি আরো অনেক বেশি বই লাগে তাহলে আমাকে বলবেন, আমি আপনাদেরকে আরো বই দিয়ে দেব। আচ্ছা, আমি প্রথমে বইয়ের পরিচয়গুলো দেই, এরপরে আপনাদের সঙ্গে কথা বলবো। এই বইটা দেখেছেন? জি স্যার। কি বই? হ্যাঁ। বলেন কি বই? চর্যা গীতিকা, তাই না? জি স্যার। চর্যা গীতিকা, এই যে এই বইটা, এই বইটাই মোহাম্মদ আব্দুল হাই এবং আনোয়ার পাশা সম্পাদিত। এই বইটা আমি আপনাদেরকে দিয়েছি সম্ভবত, তাই তো? আচ্ছা, এইখানে দেখেন সূচিপত্রে এই যে 50টা পদ আছে। হ্যাঁ, এই যে 1 থেকে এই যে সূচিপত্রে চর্যা সংখ্যা 1 থেকে মোট এই 50টা পদ আছে। 50টা পদের মধ্যে আপনি আজকেই আপনার কাছে যেহেতু বইগুলো আমি দিয়েছি, তাই না? এই বইটা আমি আপনাদেরকে যেহেতু দিয়েছি, এই বইটা থেকে আপনার কোন পদগুলো পাঠ্য, এই যে 1 নাম্বার 1 থেকে 10 পর্যন্ত পাঠ্য, এরপরে 13, এরকম করে 15টা পাঠ্য, সবগুলো না, 50টার মধ্যে মাত্র 15টা পাঠ্য। এইটা আপনারা আইডেন্টিফাই করবেন সিলেবাস দেখে যে এইটা পাঠ্য। মনে করেন এই 1 নাম্বারটা পাঠ্য, তাহলে আপনি 1 নাম্বারটাকে কি করবেন?
এইভাবে আপনার কাছে যেহেতু আমি পিডিএফ দিয়েছি, এটা একটু কালার করে ফেলবেন। তার মানে এই পর্যন্ত এই যে 10, এই পর্যন্ত আপনার এই 10টা, এরপরে আছে 13 নাম্বার। এইভাবে আপনি আইডেন্টিফাই করে ফেলবেন, ঠিক আছে? জি স্যার। এই বইটায় আমরা প্রথম দিকে যাই, এটার অনেক ভূমিকা, অনেক বড় ভূমিকা, আমি আলাদাভাবে দিয়ে দেব। এই দেখেন 1 নাম্বার পদ, এই যে মাত্র কয়টা লাইন? 1 2 3 4 5 6 7 8 9 10টা লাইন। একটা পদে মাত্র 10টা লাইন আছে। এটাই আমাদের পাঠ্য। এরকম 15টা পাঠ্য। কত সহজ! আমার এই কোর্স থেকে আরো বেশি সহজ করে দেবেন ওই যে শোয়েব জিবরান স্যার আছেন না, উনি তো নিচ্ছেন আপনাদের বাংলা সাহিত্যের ইতিহাস। জি স্যার। ওই বাংলা সাহিত্যের ইতিহাসের অধীনে হাজার হাজার বই, এই বইটাও কিন্তু তার অধীনে আছে। পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত সাহিত্যের একটা সার সংক্ষেপ উনি বর্ণনা করবেন। তার মধ্যে এই যে আমরা যে মাত্র 15টা পদ পড়ছি তা না, উনি একেবারে পুরো 50টা পদেরই পরিচয় দিয়ে দেবেন, পুরো গ্রন্থের পরিচয় দিয়ে দেবেন, আরো কোনো ইতিহাস বলবেন। আর আমি ভেতরে উঠে মাত্র এই 10টা পদের 15টা পদের বিশ্লেষণ করব। ওকে, এইটা গেল এরকম এরকম করে। 2 নম্বর পদ এরকম খুব বেশি বড় না, ছোট। এই যে 2 নম্বর পদ, এটাও ছোট। এরকম মোট আমাদের মাত্র 15টা পদ। তাহলে এই বইয়ের নাম কি? চর্যা গীতিকা। মনে রাখতে হবে, এটা লিখে ফেলেন, চর্যা গীতিকা, মোহাম্মদ আব্দুল্লাহ এবং আনোয়ার পাশা। বইটা তো আছে আপনার কাছে। পরের যে বইটা আমি দেখাবো, এটা সৌমেন্দ্রনাথ সরকার। নীলা, এটা একটা জায়গায় লেখেন, একটা নাম পেয়েছি আমরা চর্যা গীতিকা 1 নাম্বার। 2 নম্বরে আমি আরেকজন বই লিখেছেন, তিনি লিখছেন চর্যা গীতি কোষ, তাই না? এটা লিখছেন কে? সৌমেন্দ্রনাথ সরকার। উনি একটা গ্রন্থ লিখেছেন চর্যা গীতি কোষ, এটা 362 পৃষ্ঠা। চর্যা গীতি কোষ, এটা কলকাতার বই, 2001 সালে প্রকাশ। প্রত্যেকটা বইয়ের ভূমিকা একটা বড় বড় একটা ভূমিকা। এই যে এখানে আছে 1 থেকে কয়টা পর্যন্ত? এই যে 50টা, এখানেও 50টা পদ। এই 50টা পদের উনি প্রথম লাইন দিয়ে দিয়েছেন, পদের প্রথম লাইন। যেহেতু এটার ওরকম নাম নাই, আমরা বলছি আমরা পরিচিত করবো হলো 1 নাম্বার পদ, 2 নম্বর পদ, 3 নম্বর পদ, এরকম। আর ইনি এই 1 নাম্বার পদের প্রথম লাইন, প্রত্যেকটা পদের প্রথম লাইন উনি দিয়ে এটার নামকরণ করেছেন। তাহলে আমরা এটা কত পৃষ্ঠা? 362 পৃষ্ঠার একটা বই। এই 50টা পেজ তিনি বিশ্লেষণ করেছেন। সৌমেন্দ্রনাথ কি সরকার, এই রাইটারের নাম কি? সৌমেন্দ্রনাথ সরকার। আর বইটার নাম দিয়েছেন হলো চর্যা গীতি কোষ। আর মোহাম্মদ আব্দুল্লাহ আনোয়ার পাশা কি দিয়েছিলেন? চর্যা গীতিকা। তাহলে 2টা বই গেল। আর একটা বই দেখেন, কভার পেজ নাই, চর্যা গীতি পদাবলী, এই বইটার নাম। হ্যাঁ, এই বইটার নাম হচ্ছে চর্যা গীতি পদাবলী। নাম লেগে এটা লিখেছেন কে? সুকুমার সেন। সুকুমার সেনের গ্রন্থের নাম হলো চর্যা গীতি পদাবলী।
ইনি কি লিখেছেন আমরা দেখি। এই যে মূল এবং অনুবাদ টিপ্পনী শব্দকোষ এইভাবে শুরু হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এই বইটাও দেখলাম। এরপরে আর একটা বই দেখেন, কি নাম কি, নির্বাচিত চর্যাপদ। এটা কে লিখেছেন? মিহির চৌধুরী কামিল্লা, ডক্টর মিহির চৌধুরী কামিল্লা। বইটার নাম কি? নির্বাচিত চর্যাপদ, তাই না? জি স্যার। এটাও প্রায় 102 পৃষ্ঠা। নির্বাচিত চর্যাপদ গেল। এরপর আরো একটা বই আমি আপনাদের দেখাই, ডক্টর নির্মল দাস। ইনি যে বইটা লিখেছেন প্রায় 244 পৃষ্ঠার বই। এই বইটার নাম হলো চর্যাগীতি পরিক্রমা। চর্যাগীতি পরিক্রমা, এটা প্রায় 244 পৃষ্ঠার বই। বুঝা গেছে? ডক্টর নির্মল দাস, এই যে তার সূচিপত্র। শেষ। তাহলে এই রাইটারের হচ্ছে নাম কি? নির্মল দাস। তার গ্রন্থের নাম চর্যাগীতি পরিক্রমা। নীলা লিখছেন তো? জি স্যার। এরপরে আরো একটা আমরা বই দেখি, এই বইটার নাম হচ্ছে চর্যাগীতির ভূমিকা এবং লিখেছেন হলো জাহ্নবী কুমার চক্রবর্তী। এটার নাম কি লেখা নাই কোথাও? এই যে এখানে দেখলে বোঝা যাচ্ছে এই যে চর্যাগীতির ভূমিকা, বইয়ে প্রতিটা বইয়ের উপরে গ্রন্থ নাম হলো চর্যাগীতি কোষ। গ্রন্থ নাম চর্যাগীতি কোষ, আর লিখেছেন হচ্ছে জাহ্নবী কুমার চক্রবর্তী। ওনারও আমরা সূচিপত্রটা দেখি। এই যে 313 পৃষ্ঠার বই, এটা 313 পৃষ্ঠার। হ্যাঁ, এখানে এই যে, আচ্ছা, এরপরে আরেকটা বই আমরা দেখি। এই বইটার নাম হচ্ছে চর্যাপদ, একেবারে সরাসরি চর্যাপদ। লেখকের নাম হচ্ছে অতীন্দ্র মজুমদার। অতীন্দ্র মজুমদার, এই যে চর্যাপদ, অতীন্দ্র মজুমদার। সব বইগুলো, শুধু একটা দুইটা বই হলো আমাদের দেশে, সবই কলকাতা। আমরা এটার সূচিপত্রটা দেখি কি বলে। এই যে চর্যাপদের পরিচয়, সাহিত্যিক মূল্য, ধর্মবৃদ্ধি, এটাও প্রায় 198 পৃষ্ঠার বই। আর বই দেখবো, শেষ যে বইটা আমরা দেখবো, কয়টা হয়েছে বই? হ্যাঁ, 6টা। আর একটা বই দেখবো, এটা হলো শেষ। এইটা হলো সে অরিজিনাল বই, আসল বই হলো এটা। বইটার নাম কি? 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। কি বইয়ের নাম হচ্ছে 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। ইনি লিখেছেন কে, নাম কি? শ্রী মহামহোপাধ্যায় শ্রী হরপ্রসাদ শাস্ত্রী, CIE সম্পাদিত।
লেখা যায় বইটা? বইটা দেখা যাচ্ছে না, না? এই চিহ্ন যেখানে দেখবেন, এই যে এভারগ্রিন বাংলা, হ্যাঁ, এই বইটা, এই চিহ্নটা যখন দেখবেন তখন মনে করবেন যে এটা সবচেয়ে পুরনো বই এবং অরিজিনাল বই। তাহলে এই বইটা হলো কি? বইটার নাম হচ্ছে 1000 বছরের পুরানো বাংলা ভাষা, বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। এই বইটার মধ্যে আবার 4টা আছে। কি কি? 4টা অংশ আছে। একটা অংশ হলো চর্যা চর্য বিনিশ্চয়, আর একটা হচ্ছে সরোজ বজ্রের দোহাকোষ, আর একটা হলো কান্নুপাদের দোহাকোষ ও টাকার নব। তাহলে এই বইটা হলো, আমরা একটু ছোট করে দিই তাহলে বোঝা যায় কিনা। বইটার নাম হচ্ছে 1000 বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান এবং দোয়া। ঠিক আছে? আর এই বইটা রাইটার কে? সম্পাদক মহামহোপাধ্যায় শ্রী হরপ্রসাদ শাস্ত্রী। তার মানে মূল নাম হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। মহামহোপাধ্যায়, এনাকে উপাধি দেওয়া হয়েছে মহামহোপাধ্যায় বলে। হ্যাঁ, শ্রী হরপ্রসাদ শাস্ত্রী। এবং এই বইয়ের মধ্যে 4টি খণ্ড আছে, 4টি অংশ আছে। একটা অংশ হলো চর্যা চর্য বিনিশ্চয়, আর একটা অংশ হচ্ছে সরোজ বজ্রের দোহাকোষ, তৃতীয় অংশ হচ্ছে কান্নপাদের দোহাকোষ, চতুর্থ অংশ হচ্ছে টাকার নব। মানে এই বইটি 373 পৃষ্ঠার। আমরা দেখি সূচিপত্র পাই কিনা। এই বইয়ের সূচিপত্র নেই। ঠিক আছে, এই বইটা সম্পর্কে একটু মনে রাখতে হবে বেশি করে। আমি অনেকগুলো বই দেখিয়ে তারপর শেষে এই বইটি দেখাচ্ছি। 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। এই বইয়ের মধ্যে 4টি অংশ আছে: চর্যা চর্য বিনিশ্চয়, সরোজ বজ্রের দোহাকোষ, কান্নুপাদের দোহাকোষ এবং টাকার নব। এখন বুঝতে হবে এই 4টি অংশের মধ্যে চর্যা চর্য বিনিশ্চয় হচ্ছে আমাদের পাঠ্য, বাকি 3টি নয়। এবং এই চর্যাচর্য বিনিশ্চয়ের মধ্যে যে 50টা পদ, তার মধ্যে 15টা আমাদের পাঠ্য। বোঝা গেছে? আচ্ছা, এই গেল হলো আমাদের বইয়ের পরিচয়। প্রথমে কার সঙ্গে যেন কথা বলছিলাম? হেলাল তালুকদারের সঙ্গে নাকি? হেলাল তালুকদার গেল কোথায়? আরো একটা বই আছে এখানে, যেটি আমার কম্পিউটারে নেই। বোঝা গেল? আমার কম্পিউটারে ওই বইটি নেই। আমার কাছে এখানে এটা হলো বৌদ্ধ চর্যাপদ। তার মানে আমার এখানে আমি 8টা বই দেখিয়েছি, এর মধ্যে এই বইগুলো সবই চর্যাপদের বই। বুঝা গেছে? আরো একটা আছে, হ্যাঁ, এইটা সবই হলো চর্যাপদের বই, চর্যাপদের বিশ্লেষণ। এখন আপনাদের যদি, আমি তো এই বইগুলো হার্ড কপি দেখিয়েছি এবং সফট কপি দেখিয়েছি কম্পিউটারের মধ্যে। কারোর যদি ওই বই লাগে, হেলাল তালুকদার তো হারায় গেল। হেলাল তালুকদার আছেন? জি স্যার, জি আছি স্যার। ওই আপনি কোথায় গেলেন? জি আছি স্যার। আপনারা তো অনেকগুলো ডাক দিয়েছি। জি স্যার।
তাই বইগুলো কি দেখেছেন? জি দেখেছি স্যার, দেখেছি। আচ্ছা, আপনি বইগুলো আমি ওইভাবে দেখাতাম না, আপনার জন্যই আমি দেখালাম। তাহলে আমাদের একটা বইয়ের, খুব ছোট্ট একটা বইয়ের মাত্র 50টা পদ আছে। এই 50টা পদের মধ্যে তাও পুরোটা পদ আমাদের পাঠ্য না। মাত্র পদ পাঠ্য হলো কয়টা? 15টা। 15টা। এবং একটা অনেক বড় তা না, মাত্র 10 লাইনের এক একটা পদ। যে ওই এত ছোট্ট আমাদের পাঠ্য, কিন্তু এর গুরুত্ব অনেক বেশি। এর গুরুত্ব এত বেশি না হলে মাত্র 50টা পদ লিখতে মনে হয় 25 পৃষ্ঠা লাগবে, মাত্র 25 পৃষ্ঠা। তা আমি এখানে যে 8টা বই দেখালাম, আরো বই আছে, 200 পৃষ্ঠার নিচে কোনো বই নেই। 200 পৃষ্ঠার নিচে কোনো বই নেই। তার মানে আমাদের পদ হলো, টোটাল পদ হলো 50টার মধ্যে লিখলে, 50টা পদ লিখলে একটা 10 লাইনের একটা পদ, তো 1 পৃষ্ঠায় 2টো পদ লেখা যায়। মাত্র কয় পৃষ্ঠা হয় তাহলে? মাত্র 25 পৃষ্ঠা হয়। অথচ একই জিনিস ব্যাখ্যা করার জন্য অনেক বড় বড় পণ্ডিতরা অসংখ্য বই রচনা করেছেন এবং শত শত পৃষ্ঠার বই রচনা করেছেন। তাহলে এই জ্ঞান অর্জনের কোনো সীমা পরিসীমা নাই। বোঝা গেছে? আমরা এটা বর্ণনা করলে একটা ওই যে তাফসিরের মতো শত শত পৃষ্ঠা ওদের ব্যাখ্যা দেয়া যাবে, কারণ এটা আসলে ধর্মীয় পদ। এটা বৌদ্ধ ধর্মের গূঢ় অর্থ রূপকার্থে এর মধ্যে বিরাজমান। বুঝা গেছে? অনেকেই তো আবার একটু ধার্মিক দেখছি, আমিও কিন্তু ধার্মিক লোক, কিন্তু বাংলা পড়তে আসলে একটু ধর্ম বিশ্বাসটা একটু শক্ত না হলে এটা টলটলা হয়। কারণ আমরা যা পড়বো অধিকাংশই পড়বো হলো বৌদ্ধ এবং হিন্দু ধর্মের। বুঝা গেছে? আমরা 3টা ধর্মের, আমাদের 3টা বই না, 3টা বই 3টা ধর্মের ধর্মীয় গ্রন্থ। বোঝা গেছে? ধর্মীয় গ্রন্থ। এই চর্যাপদ হলো বৌদ্ধ ধর্মের, তাও সবার না, একটা অংশের। একটা ধর্মের মধ্যে তো বিভিন্ন ইয়ে থাকে, ভাগ থাকে। আমাদের মধ্যে ভাগ আছে না, বড় 2টো ভাগ আছে, শিয়া সুন্নি। আবার সুন্নির মধ্যেও অনেকগুলো ভাগ আছে, হানাফি মাযহাব, তাই না? এক মাযহাবের এক একজন, 4টা মাযহাব, তা কত ভাগ আছে না? তাই চর্যাপদের তো বৌদ্ধদের ধর্ম গ্রন্থের মতো ওদের মধ্যেও ভাগ আছে। বৌদ্ধ ধর্মের মধ্যেও বিভিন্ন তরিকা আছে, তরিকা। সেই এক শ্রেণীর তরিকা আছে যাদেরকে বলা হয় সহজ যান। সহজ মানে তো বোঝেন, সহজ সরল। আর যান মানে কি? যান ওই নীলা কোথায়, সুফিয়া, আলী হোসেন, আজহার আলী, এরা সব আনমিউট অবস্থায় আছে। আপনাদের তো মিউট থাকার কথা, আপনার আনমিউট কেন? সুফিয়া, আপনি কি মিউট করতে পারেন? পারেন না, আমার মনে হয় পারেন। মিউট করতে পারেন? পারেন, তাহলে আপনি আনমিউট করে বসে আছেন কেন? আলী হোসেন, এ কি
সবার তো কথা বলতে ইচ্ছে করছে মনে হয়। আচ্ছা, কথা বলবেন, বলে অনেক বলতে পারবেন। আমার কথাটা কি বোঝা গেছে? জান, জি স্যার। জান মানে কি? প্রাণ। নীলা তো কথা বলে না, আপনি নীলারে বলছি যে মিউট রাখতে, ও মিউট করে রাখে। আর সবাইরে বলছি যে এর ভিতরে মশা কামড় দিয়ে দিল একটা, এই আপনাদের জন্য। যাকে জান মানে কি? স্যার প্রাণ। ও তো প্রেমও করে নাই কোনোদিন, ও গাড়ি ঘোড়াতেও চড়ে নাই। স্যার প্রাণ যানবাহন। যানবাহন বলতে তো হবে। জানের দুইটা অক্ষর আছে। অনেকে তার প্রেমিক প্রেমিকাকে বা প্রেমিকা প্রেমিককে জান বলে ডাকে না। এই জান জি মানে স্যার। বর্গীয় জয় আকার এটা হচ্ছে জান, তাই না? মানে জীবন, তাই না? তুমি আমার জীবন, আমার জান। আর অন্তস্থ জয় আকার দন্ত ন, এই জান। জান মানে কি? যানবাহন, তাই না? এই এটা যানবাহন। হ্যাঁ, চর্যাপদের যে যান বলছি, এই যানটা হচ্ছে যানবাহনের যান, পরিবহনের যান, জি স্যার। তাই না? তার মানে এর বানানটা হলো অন্তস্থ জয় আকার দন্ত না, যান, যানবাহনের যান। তার মানে কি? যান মানে কি? যন্ত্র, যার মাধ্যমে খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়, তাই না? খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়। তা সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় আমাদের মানব জন্মের মূল উদ্দেশ্যই তো এটা, তাই জি না? স্যার। মারিয়াম আনমিউট করেন। জি স্যার। আমাদের মানব জীবনের, আমাদের ধর্মীয় দৃষ্টিতে আমাদের মানব জীবনের মূল উদ্দেশ্য কি? স্যার আমাদের মানব জীবনের উদ্দেশ্য। না নীলারে, আমি বলছি উম্মে মারিয়ামকে। এখন নীলা কথা বলে, বলেন। স্যার ইসলামিক দৃষ্টিতে নাকি? হ্যাঁ, দৃষ্টি একটাই। আপনার যে দৃষ্টি, আপনি অন্য দৃষ্টিতে বলবেন না। বলেন। স্রষ্টার মানব জীবনের মূল উদ্দেশ্য কি? বলতে পারছি না স্যার। বলেন। কেন পারবেন না? আল্লাহ তাআলা আমাদের কি জন্য সৃষ্টি করেছেন? আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করা ইসলামিক দৃষ্টিতে। আর মানব দৃষ্টিতে হচ্ছে কি, আমি জি স্যার। হ্যাঁ বলেন তো আরেকজন। হ্যাঁ বলেন, মাহবুবুল বলেন। হ্যাঁ স্যার, যে দুনিয়াতে ভালো কাজ করে, পৃথিবীতে ভালো কাজ করে, সৃষ্টিকর্তার কৃপা বা জান্নাত লাভ করাই এই মানব জাতির, মানব জীবনের প্রধান উদ্দেশ্য বলে আমি মনে করি স্যার। আল্লাহ তাআলা কি আমাদের এই জন্য সৃষ্টি করেছেন? জি স্যার, কোরআনে আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য স্যার। ইবাদতের কথাটা বললেন না, জান্নাতে যাওয়ার জন্য বলছেন। ভালো কাজ মানেই তো ইবাদত। ইবাদত না না না, তার মানে সৃষ্টিকর্তা আমাদের জান্নাতে যাওয়ার জন্য, ভালো কাজ করার জন্য সৃষ্টি করেন নাই। সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। খুব খেয়াল করেন, একমাত্র। তার ইবাদতটা অবশ্যই ভালো কাজ স্যার, আমি ওই সেন্স থেকে বলছি আর কি স্যার। ওটাই না, ইবাদত ভালো কাজ। ভালো কাজ হচ্ছে আপেক্ষিক, ভালো কাজের কোন সংজ্ঞা নাই। আপনার কাছে যেটা ভালো কাজ, আরেকজনের কাছে সেটা খারাপ কাজ হতেই পারে। ভালো কাজ আপেক্ষিক ব্যাপার। কিন্তু ইবাদত এটা ধর্মীয় শব্দ, এবং সেটা আমারটা ইবাদতকে আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে ইবাদতের জন্য আমি ইবাদতটা কি, তখন ধর্মীয় দৃষ্টিতে ইসলাম ধর্ম বলে দিচ্ছি এইভাবে ইবাদত। আপনি ভাত খাওয়া শুরু করেছেন, আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলেন নাই, আপনার এটা ইবাদত না। আপনি এটা বিসমিল্লাহির রহমানির রহিম বললেন, আপনার পুরো ভাত খাওয়ার টাইমটা আপনার ইবাদত।
পার্থক্য কি? আপনিও ভাত খাচ্ছেন, আমিও ভাত খাচ্ছি, দুইজন পাশাপাশি। আপনি বললেন আর আমি বললাম না, একই জিনিস। আপনারটা ইবাদত হলো, আমারটা ইবাদত হলো না, কাজটা একই। সুতরাং বিষয়টা সেটা নয়। তার মানে আসল বক্তব্যটা হচ্ছে এই যে ইবাদতের, খুব খেয়াল, এই লাইনটা মনে রাখতে হবে সবসময়, যে আমাদেরকে এই জন্য সৃষ্টি করেছে। এটা কি শুধু মুসলমানদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য নাকি? তা তো নয়। না স্যার, সবাইকে, সমস্ত মানুষকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। আচ্ছা, এটা নিয়ে আমরা ব্যাপক আলোচনা করব, তাত্ত্বিক আলোচনা করব। যাদের ধর্ম শক্ত না, তারা অন্যরকম হয়ে যেতে পারে, কিন্তু আমার আলোচনায় অন্যরকম হবেন না। বাট অন্যান্য ওরা যদি আলোচনা করত তাহলে আপনার ধর্ম টলটালামান হয়ে যেত। বুঝা গেছে? আমাদের স্যাররা যখন এই সমস্ত আলোচনা করেছেন এখন থেকে কত 30 বছর আগে, 30-35 বছর আগে, একটু পুরোপুরি পড়লে আপনার একটু বিভ্রান্তির সৃষ্টি হবে। আপনি যদি আরো ভালোভাবে পড়েন, আপনি যদি অ্যানালিসিস করেন, আরো একটা বইয়ের সঙ্গে আরো 10টা বই পড়েন, একটা ব্যাখ্যা, একজন যে ব্যাখ্যা দিয়েছে আপনি আরো 10 জন কি ব্যাখ্যা দিয়েছি সেটি দেখেন, এটার সঙ্গে আপনি যদি ইসলাম ধর্মের মৌলিক বিষয়গুলো বিশ্লেষণ করেন, হিন্দু ধর্মের মৌলিক বিষয়গুলো বিশ্লেষণ করেন, তাহলে কিন্তু আপনি বিভ্রান্ত হবেন না। বুঝা গেছে? আচ্ছা, যাই হোক, আমি অন্য লাইনে চলে যাই। এটা হচ্ছে, আমি কি বলছিলাম, বৌদ্ধ ধর্মের একটা শাখা, সহজ যান, তাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গিগুলো রূপক অর্থে সৃষ্টি করেছে। সেটাই হচ্ছে এই চর্যাপদ। চর্যাপদের এই আমরা একটু আগে পড়লাম, দেখলাম না, ওই যে হরপ্রসাদ শাস্ত্রী কি নামটি লিখেছেন নীলা? চর্যা, চর্য, বিনিশ্চয়। চর্যা, চর্য, বিনিশ্চয় মানেটি কি? চর্যা মানে আচরণ করা, কি করা উচিত। বুঝা গেছে? চর্যা মানে কি করা উচিত, চর্যা, চর্য, আচর্য, কি করা উচিত নয়। বিনিশ্চয়, নিশ্চয়, এর আগে বি লাগে, বি লাগালে কি হয়? হ্যাঁ, বিনিশ্চয়। বিটা কি? বি বয়সী বি, এটাকে কি বলে? একটা উপসর্গ। বাহ, মাহবুবুল আলম তো খুব ভালো জানে। আর বি দিয়ে আরো একটা উদাহরণ দেন তো। বি স্যার মানে বিনা আর কি, বিনা ছাড়া, বিনিশ্চয় মানে নিশ্চয় ছাড়া। উপসর্গ দিয়ে কয়েকটা শব্দ বলেন, একটা দুটো। হ্যাঁ, বিশ্বাস। হ্যাঁ হয়, কিন্তু ওইটা একটু অন্য। বিষাদ। বিশাল, স্যার বিনির্মাণ, বিনির্মাণ, রাইট, বিনির্মাণ, বিনির্মাণ। হ্যাঁ, নির্মাণ আর বিনির্মাণের মধ্যে পার্থক্য করা হচ্ছে। মিউট করেন, কথা বলতে গেলে তখন আপনি কথা বলবেন। তৈরি করার একটা মানে তৈরি। নির্মাণ আর বিনির্মাণের মধ্যে পার্থক্য কি? নির্মাণ মানে হলো তৈরি করা, আর বিনির্মাণ মানে হলো পুনঃতৈরি করা। বুঝি নাই? পুনরায় তৈরি করা মানে পুনরায় তৈরি করাটা না। নির্মাণ, বিনির্মাণ, বিশেষ রূপে নির্মাণ, তাই না? বিশেষ, বিতে এখানে নিশ্চয়, বিনিশ্চয়।
কথাটা অনেকটা একই রকম, মানে বাট একটু জোর দেয়া। ধর্মীয় শব্দগুলো সবসময় ওইভাবে ব্যবহৃত হয়। তাহলে চর্যা, চর্য, বিনিশ্চয়, এইটা কিন্তু অরিজিনাল না। চর্যাপদ তো আবিষ্কৃত হয়েছে, চর্যাপদ আবিষ্কৃত হয়েছে। চর্যাপদ আবিষ্কারের ইতিহাস আমি বলবো আগামী দিনে, একটু সময় কম তো, এক ইতিহাস পড়তে অনেক সময়। নেপালের রাজ দরবারে পাওয়া গিয়েছিল স্যার। ঠিক 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 ঠিক, নেপালের রাজ দরবারের এক রাজগ্রন্থাগার থেকে এটি আবিষ্কৃত হয়েছে। এই চর্যাপদ আবিষ্কার করেছিলেন কে? ওই সেই হরপ্রসাদ শাস্ত্রী। আমি শেষে যে বইটা দেখিয়েছি, হরপ্রসাদ শাস্ত্রী। এই জন্য তাকে বলা হচ্ছে মহামহোপাধ্যায়, মানে বিশেষণ দেয়া হচ্ছে। তা উনি লিখেছেন, উনি যখন প্রথম এটি আবিষ্কার করেন এবং আবিষ্কার করে যে বইটি তিনি লিখেছেন, ওই বইটি আমি দেখিয়েছি। ওই বইটি কোনো প্রিন্টেড কপি নেই, বাট আমি গুগল অনেক রেয়ার বই গুলোকে এইভাবে আপনার পিডিএফ ডিজিটাল রূপ দিয়েছে, আমি সেখান থেকে এটা দিয়েছি। তো উনি কিন্তু লিখেছেন যে এই গ্রন্থটা হলো চর্যা, চর্য, বিনিশ্চয়, মানে কি করা উচিত এবং কি করা উচিত নয় তা সুনিশ্চিতভাবে জানা যাবে। বোঝা গেছে? তার মানে বিনিশ্চয় মানে হলো কি করা উচিত এবং কি করা উচিত নয় তা সুনিশ্চিতভাবে বিনিশ্চয়, বিশেষ রূপে নিশ্চিত করা হচ্ছে, এটা জানা যায়। তার মানে কি, গ্রন্থের নামের মধ্যেই একটা ধর্ম ধর্ম গ্রন্থ ভাব আছে, তাই না? কি করা উচিত, কি করা উচিত নয়। আমাদের কোরআন এবং হাদিসও তো তাই। কোরআন এবং হাদিসের মূল উদ্দেশ্য কি করা উচিত এবং কি করা উচিত নয়, তারই একটা ফর্মুলা, সেটাই তো দেয়া আমাদের যে ধর্মের গ্রন্থগুলো। অন্য ধর্মগ্রন্থগুলোও তাই। ধর্মগ্রন্থের মানেই হলো কি করা উচিত, কি করা উচিত নয়, সঠিক পথ, চর্যা, চর্য, বিনিশ্চয়। এবং নিশ্চয় বললে একই যে মানে, বিনিশ্চয় বললেও একই মানে, বাট একটু জোর দেয়া হয়। আচ্ছা, এইরকম নাম আরো অনেক আছে। আমরা তো দেখেছি যে 8টা বই দেখেছি, এবং আমার কাছে যেটা মিলে, যে বইগুলো আমার কাছেই আছে প্রায় 9টা বই। তাহলে এই 9টা বইয়ের একটা বইয়ের নাম এক রকমের। বুঝা গেছে? তাহলে এই বইগুলো থেকে আমরা পড়ব। এখন ঘটনা হলো, এই হরপ্রসাদ শাস্ত্রী এটি আবিষ্কার করেছেন নেপালের রাজগ্রন্থাগার থেকে। ওইটা উনি পেয়েছেন, পেয়ে আমাদের দেশে নিয়ে এসেছেন। নিয়ে এসে উনি এটাকে বই আকারে প্রকাশ করেছেন, বই আকারে প্রকাশ করে। সেই বইটার নাম কি? 1000 বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। এটা হচ্ছে তার বইয়ের নাম, তাই না? তাহলে উনি যখন এটি আবিষ্কার করেছেন, আবিষ্কার করে আমাদের বাংলাদেশে নিয়ে এসেছেন, নিয়ে আসার পরে তিনি বই আকারে প্রকাশ করেছেন এবং তার নাম দিয়েছেন 1000 বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। এবং তার ভেতরে 4টা খণ্ড আছে, 4টা অংশ আছে। উনি মনে করেছেন যে এইগুলো বাংলা বই, তাই না? বাংলায় লেখা। উনার বইয়ে নিশ্চিতভাবে বলা হয়েছে বাংলায়। পরে এটা নিয়ে গন্ডগোল বেঁধে গেল
কার মধ্যে? আমি ছোট্ট করে একটা উদাহরণ দিই। মনে করেন এক মায়ের 4টি যমজ সন্তান হচ্ছে, ওকে? 4টি যমজ সন্তান হয়েছে। 4টি যমজ সন্তানের হওয়ার পরে চেহারা তো এক একজনের এক এক রকম হয় নাকি যমজ সন্তানদের? জি স্যার। স্যার একই রকম প্রায়। জি স্যার। নীলা বলছে যে জি স্যার। স্যার একই রকম প্রায়। মানে কনসেন্ট্রেশনের মাত্রাটা বোঝা গেছে? তাহলে 4জন যমজ সন্তান হলো, চেহারা এক একজন এক এক রকমের। তারপর আমরা 4 জনের ছবি তুললাম। ছবি তোলার পরে সাপোজ 30 বছর পরে ওই 4 জনের আবার আলাদা আলাদা ছবি তুললাম, মানে পাশাপাশি ছবি তুললাম একইভাবে। আমরা কি বলতে পারবো যে কে কোনটা? না স্যার। জন্মের পরে ছবি তোলা আর এইটা 30 বছর পরে আবার ছবি তোলা, আমরা কে কোনটা এটা খুঁজে বের করা অত্যন্ত কঠিন না? তাহলে বাংলা ভাষারও তো মা আছে নাকি? বাংলা ভাষা তো জন্মগ্রহণ করেছে, এটা তো হাজার হাজার বছর ধরে বাংলা ভাষা প্রচলিত ছিল না। না স্যার। বাংলা ভাষার বয়স কতদিন? 1000 বছর। বাংলা ভাষার জন্মদিন মাত্র 1000 বছর। তাই বাংলা ভাষাটা জন্মগ্রহণ করেছে একটা ভাষা থেকে। আমাদের বাংলা ভাষারও তো মা আছে। তা ওই বাংলা ভাষার যে মা, উনি তো একটা মাত্র সন্তান জন্মগ্রহণ করেন দেন নেই, উনি আরো কিছু সন্তান জন্ম দিয়েছে। সেই সন্তানটা কারা? বলতে পারবেন কেউ? আমাদের ভাই কারা? সংস্কৃত। বলেন। সংস্কৃত, তারপরে স্যার আশা, মুরিয়া, অহমিয়া। কে বললেন এটা? শিলা। শিলা, বা শিলা সরকার বলেছে। হ্যাঁ, আসাম মানে অসমিয়া। বিহার, বিহারি, উড়িষ্যা, উড়িয়া, এরা আমাদের ভাই। সিরাজুল, আপনি কি শুনছেন না? ইয়ে নিয়ে কুটুকুটু করতেছেন, একবার কি সাউন্ড দিলে কি হয়, না দিলে কি হয়, এরকম। হ্যাঁ, মিউট করে রাখেন। আমার কথাটি কি বোঝা গেছে? তা আমাদের বাংলা ভাষা জন্মগ্রহণ করেছে কত আগে? 1000 বছর আগে। 1000 বছর আগে শুধু বাংলা ভাষাই জন্মগ্রহণ করে নাই, ওই সঙ্গে সঙ্গে আরো কিছু ভাষা জন্মগ্রহণ করেছে। সিরাজুল, আপনার এটা কে ঠিক করে দিচ্ছে? যারে দিয়ে আপনি পরামর্শ নিচ্ছেন ও ভালো পরামর্শদাতা না। আপনি যা বোঝেন সে তাও বোঝে না। আপনার সাথে এসে ভাব নিচ্ছে যে আপনি আপনারে ঠিক করে দিচ্ছি জুমটু। বুঝতে পেরেছেন? আপনি কোনো সাউন্ড করবেন না, চুপচাপ বসে থাকেন, কোনো নাড়াচাড়া করেন না। আচ্ছা, তো এই যে 1000 বছর আগে আমাদের যে ভাষাটা জন্মগ্রহণ করেছিল, ওই যমজ ভাইরা তো এখনো আছে নাকি? আছে না? উড়িয়া আছে না? বিহারি আছে না? অসমিয়া আছে না? আছে তো। আর এই চর্যাপদ কত আগে? 1000 বছর আগে। এখন আপনি 1000 বছর পরে এসে এটা আবিষ্কার করে বললেন যেটি বাংলা, ওই ভাইরা মানবে? মানবে না তো। আমি কি উদাহরণটার কি হয়েছে? ওই যে যমজ 4 ভাই, আপনি 30 বছর পরে এসে বললেন যে জোয়ান তাকড়া হয়ে গেল, বললেন যে হ্যাঁ অমুক অমুক অমুক, হবে না। আর ভাষার ক্ষেত্রে সেটা 1000 বছর। 1000 বছর পরে এসে আপনি এটা আবিষ্কার করে বললেন যে এই যে আমি বাংলা ভাষা পেয়ে গেছি। নো, উড়িয়া বললো যে ওটা কি, ওটা তো আমার বই, আমার ভাষা। এই চর্যাপদ তো আমার ভাষা। অসমীয়রা বললো না এটা আমার।
এই ছবিটা আমার, ওই যে চার জমজের মতো বলছে যে ওই ছবিটা আমার, উড়িয়া বলছে না ওটা আমার, মৈথিলি ভাষা সে বলছে না ওটা আমার। এখন কি হবে? গন্ডগোল বেঁধে গেল না? এই গন্ডগোল বাঁধার পরিপ্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এগিয়ে আসলেন। তিনি বর্তমানে আমি যে ভাষায় কথা বলি, তার মানে হরপ্রসাদ সাথে 4টা গ্রন্থ আবিষ্কার করলেন, 4টা অংশ বলেছি না? এই 4টার মধ্যে প্রমাণ শেষে টানা হেঁচড়া করে গন্ডগোল ফ্যাসাদ বাঁধিয়ে যুক্তি তর্ক দিয়ে প্রমাণ করা গেল যে একটা বই শুধু আমাদের, ওই 4টার মধ্যে একটা আমাদের, বাকি 3টা আমাদের না। বোঝা গেল? সেটা হচ্ছে চর্যাপদ, ওটাই শুধু আমাদের। তাও তারা দাবি করেছে ওই যমজ ভাইয়ের মতো। এইটা প্রমাণ করা কি অত সহজ যে এই চর্যাপদটা আমাদের, এটা প্রমাণ করা? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আমরা বলি না যে 18টা ভাষা জানতেন, এমনি এমনি নয় তো। এই ভাষা জানা কিন্তু আমাদের মতো ওই ভাষা জানা না। আমরা তো সবাই বাংলা ভাষা জানি, এই শব্দটা কোত্থেকে আসছে, উৎপত্তি, এটা কি জানি? তা তো জানি না। আর ওনার ওই ভাষা জানা মানে অন্য ভাষা জানা মানে ওই ভাষার উৎপত্তি জানা। আমি বর্তমানে যে ভাষায় কথা বলি, একটা বাক্য যদি নেই, এই বাক্যটা আমি পেছনে নিয়ে যাব, ব্যাকে নিতে 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 আমি 1000 বছর আগে নেব। এই বাক্যটা কি ছিল তখন? আমার কথাটা কি বোঝা গেছে? ওকে 1000 বছর আগে নিয়ে যাব। উড়িয়ারে বলে উড়িয়া ভাষার সব শব্দগুলোকে 1000 বছর আগে নিয়ে যেতে হবে। অসমীয়া ভাষার শব্দগুলোকে 1000 বছর আগে নিয়ে যেতে হবে। মৈথিলি ভাষার শব্দগুলোকে 1000 বছর আগে নিয়ে যেতে হবে। উড়িয়া ভাষার শব্দগুলোকে 1000 বছর আগে নিয়ে যেতে হবে। নেওয়ার পর এখন চর্যাপদের সঙ্গে মেলাও, কার সঙ্গে মেলে? দেখা গেল ওই 4টার মধ্যে শুধু চর্যাপদটাই আমাদের সঙ্গে মেলে, বাকি 3টা মেলে না। এই জন্যে ওই চর্যাপদটা, বাকি 3টা একটু দয়া করে যদি বলেন স্যার, প্লিজ স্যার। ওটা বললাম না, ওই যে বইয়ের মধ্যে কি 4টা অংশ তো এমনি এমনি বলি নাই নীলা? জি স্যার। ওই 4টা অংশ কি কি? শ্রীকৃষ্ণ না স্যার। হরপ্রসাদ শাস্ত্রীর যে 4টা অংশ আমি সবগুলো 1বার 2বার করে বলেছি, আর হরপ্রসাদ শাস্ত্রীর ওই 4টা অংশ অন্ত আমি 5 থেকে 6 বার বলেছি একটা জিনিস। তখন আপনারা বোঝেন নাই যে স্যার এই এক জিনিস বারবার বলে কেন? স্যার ওগুলো ছিল 4টা পদ। চর্য বিনিশ্চয়, চর্য বিনিশ্চয়, সরোজ বজ্রের দোহাকোষ, আন্নপাদের দোহাকোষ এবং ডাকার নব। হ্যাঁ, ডাকার নব, ডয়াকার কয়াকার মূর্ধন্য নয় রে ব। বুঝা গেছে? এইভাবে আমরা প্রমাণ করলাম যে হ্যাঁ চর্যাপদটা আমাদের বই, আমাদের ভাষা। তাহলে যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটা বাক্য নিয়ে আমি আপনাদেরকে বলতে পারি, যেমন তুমি ঘোড়া দেখো, এটা দিয়ে আমরা শেষ করি, 10টা বেজে গেছে। ভোর 5টায় উঠে আবার ইউনিভার্সিটিতে যেতে হবে। আমি 9টায় ক্লাস নেই এই কারণে নয়, 9টায় ক্লাস নেই যদি যাতে এটা 10টা 11টা 12টা বাজলেও কোনো সমস্যা না হয়। আমি যখন এইটার ক্লাস নেই, ফেস টু ফেস ক্লাস নিতাম আগে, তখন সবার শেষে আমার ক্লাসটা থাকতো, কারণ তখন থেকে আমি 1 2 3 মানে যতক্ষণ আপনারা আপনাদের ধৈর্য থাকে ততক্ষণ আমি গল্প করি। এইগুলো আমি পড়ানোর কোনো বিষয় নেই, এগুলো আমি গল্প করছি আমাদের বাংলা ভাষা। এর ভিতরে যদি কিছু পান এটাই আসল বক্তব্য। যাই হোক, সেটাকে বলছি যে যেমন একটা বাক্য আমি যদি বলি, তুমি ঘোড়া দেখো, তুমি
ঘোড়া, দেখো বানান কি? জয় একার খ, বাট আমি উচ্চারণ করছি কি? দয় জফলা আকার, ক্ষয় ওকার। ক্লিয়ার? আমি উচ্চারণ করছি দয় জফলা আকার, ক্ষয় ওকার, দেখো। বাট লেখা আছে কি? লেখা আছে দিখ, দিখ, এটা লেখা আছে। বাট আমি বলছি দেখো। লেখা আছে একটা আর আমি উচ্চারণ করি আর একটা। তাহলে 100 বছর আগে এটা বলতো তুমি ঘোড়া দেখো, দেখো। তার আগে বলতো তুম হি। তুমির পদে আগে কি হলো? তুম হি। ঘোড়া দেখো হ, শব্দের সব শব্দে সে হ যুক্ত হতো আমাদের বাংলায়। তুম হি ঘোড়া দেখো হ, তুম হি ঘোড়ং দেখত, তুষ্মে ঘটকং দৃক্ষত, তুষ্মে ঘটকং দৃশ্যত। কি হলো? তুমি ঘোড়া দেখো, এটা কি বাক্য কোথায় চলে গেল 1000 বছর আগে? তুষ্মে ঘটকং দৃশ্যত। তুষ্মে মানে তুমি, ঘটক মানে কি? ঘটক মানে ঘোড়া, দৃশ্যত মানে দেখা। এই যে শব্দের যে বিবর্তন হয়েছে, তাহলে প্রত্যেকটা শব্দকে আমরা পেছনে পেছনে নিয়ে গিয়ে চর্যাপদের সময় আমি যে চলে যাব, গিয়ে তখন আমি প্রমাণ করব চর্যাপদের সব শব্দগুলো এটার সঙ্গে মেলে কিনা, তাই না? সুতরাং এটি কিন্তু আমাদের বাংলা, প্রথম বাংলা। যখন মুখে কথা বলতো, যখন মানুষের লিখিত কথা বলতো কিন্তু লিখিত রূপ নাই, ছিল না। মুখে মুখে কথা বলে, একটা ভাষা আছে, বাট তার লিখিত রূপ নেই। আছে না এরকম ভাষা? আছে? জি স্যার। আমাদের এখনো আছে। এই যে চিটাগাং এর যে আছে না, চিটাগাং এর ভাষা আছে না একটা? জি স্যার। চট্টগ্রামের ভাষায় ওটার কি কোনো লিখিত রূপ আছে? জি স্যার। লিখিত রূপ নেই। আমাদের অনেক উপজাতিরা তাদের ভাষায় কথা বলে, কিন্তু ওই ভাষার কোনো লিখিত রূপ নেই, কিন্তু ভাষা আছে, লিখতে পারে না, লিখিত রূপ নেই। তা আমাদেরও তো ওরকম ছিল। মানুষের মুখে মুখে ভাষা পরিবর্তন হয়। একটা ছোট্ট একটা দেশ, যেখান থেকে ঢাকা থেকে চিটাগাং যেতে লাগে মাত্র 4-5 ঘন্টা, অথচ আমাদের এখানকার কথ্য বাংলা আর চিটাগাং এর কথ্য বাংলার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তাহলে হাজার হাজার মাইল দূর হলে পার্থক্যটা কেমন হবে? তারপরে যোগাযোগ ব্যবস্থা যদি না থাকে তাহলে পার্থক্যটা কেমন হবে, তাই না? তাহলে ওই পার্থক্যটা সেরকম হতো, এরকম হতো। একটা সময় দেখা যাচ্ছে যে 200 বছর পরে গিয়ে চিটাগাং এর মানুষরা যদি শুধুমাত্র তাদের ওই ভাষাটা কিছু বর্ণ আবিষ্কার করে, একটা লিখিত রূপ দেয়, অমনি ভাষা আলাদা হয়ে গেল। তো তারও 500 বছর পরে যে বলবে আমাদের চাটগাঁয় ভাষা, এটি বাংলা ভাষা থেকে জন্মগ্রহণ করেছে। এবং একসঙ্গে যে শুধু চাটগাঁয় ভাষা জন্মগ্রহণ করেছে তা নয়, চাটগাঁয় ভাষা জন্মগ্রহণ করেছে, বরিশালী ভাষা জন্মগ্রহণ করেছে, নোয়াখালী ভাষা জন্মগ্রহণ করেছে। এখন আমরা যেমন বলছি যে অসমিয়া জন্মগ্রহণ করেছে, উড়িয়া জন্মগ্রহণ করেছে, বিহারি জন্মগ্রহণ করেছে। তোমার মানুষ তুমি এবার নাও, তুমি এবার এবার নাও, ব্যবহার জায়গা দাও। কি মামুদা, ঝগড়া করেন না দুলাভাইয়ের সঙ্গে? কি খেতে দিচ্ছে না? হ্যাঁ, বলে দেন, আমরা কিন্তু অনেক মানুষ, আপনাকে বকা দিলে হবে না। আচ্ছা, আমার কথা কি বোঝা গেছে? এইভাবে একটা ভাষা থেকে আর একটা ভাষা জন্মগ্রহণ করে, এবং
যখন জন্মগ্রহণ করে মাত্র ভূমিষ্ঠ হয়, মানুষ যেমন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে কি কাঁদে, শুধু আর কিছু বলতে পারে না। আমাদের ভাষায় ওরকম যখন ভূমিষ্ঠ হয়েছে তখন মানুষের মুখে মুখে কথা হয়, লিখিত রূপ নেই। কেউ যদি লিখিত রূপ পড়েছে, এই যে ধর্মীয় পণ্ডিতরা, তারা এর কিছুদিন পরে গিয়ে এর একটা লিখিত রূপ করেছে, ধর্ম পানি হিসেবে। সেই রূপটাই হচ্ছে চর্যা। এটি 650 থেকে 1200 সাল, কত বছর? প্রায় 500 বছর। এই 500 বছর ধরে এটা হচ্ছে এই চর্যাপদ গুলো লিখিত হয়েছে। এবং এইটি বাংলা ভাষার প্রথম গ্রন্থ আবিষ্কার হলো পৃথিবীর আর কোথাও বাঙালি জনগোষ্ঠী আছে নাকি? নেই তো। তাহলে কেন বাংলাদেশ তো পৃথিবীর মধ্যে একমাত্র বাংলা ভাষাভাষী অঞ্চল, আর পাশে পশ্চিমবঙ্গ একসাথে মেশা, নেপালে কেন আবিষ্কার হবে? এটা একটা বিরাট রহস্য না? আমাদের বাংলা বই এটা কেন নেপালে গেল? নেপালের তো রাজ দরবারের যে রাজগ্রন্থাগার, সেখান থেকে এটি আবিষ্কৃত হলো। কেন আবিষ্কৃত? হরপ্রসাদ শাস্ত্রী কি কোনো তথ্য পেয়েছিল? হরপ্রসাদ শাস্ত্রী কেন ওই রাজ দরবারে গেল এই বইগুলো খুঁজতে? এই এক বিরাট ইতিহাস। সেই ইতিহাসটা আমরা, তাই না? হ্যাঁ, আমার কাজ শেষ আজকে দিয়ে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা বলেন। কারো কোনো প্রশ্ন আছে কি এই রিলেটেড?